Stand by two. করোনা মোকাবিলা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। করোনা নিয়ে দীর্ঘ সময় পার করার পর এখন মোটামুটিভাবে আমরা সবাই জানি যে একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং থার্ড ওয়েভকে যদি একটু সংযত থাকি আমরা তাহলে কিন্তু অনায়াসেই পার করে ফেলবো। এরপরে হয়তো আরো অনেক ওয়েভ আসতে পারে, কিন্তু এই করোনাকালীন একটাই চিন্তা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে করোনা হওয়ার পর যে যে অর্গান এফেক্টেড হচ্ছে সেই অর্গান বাকি জীবনটা ঠিকঠাক থাকবে তো? এই প্রশ্নের পাশাপাশি আর একটা অর্গান রয়েছে খুব ইম্পর্টেন্ট আমাদের দেহের, সেটা হলো লিভার এবং ফ্যাটি লিভার। এটা নিয়ে আমরা সবাই চিন্তান্বিত। এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। একেবারে ওপাশে রয়েছেন ডক্টর আরতি দে মিত্র, মেডিসিন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর, নেপালে ছিলেন উনি বস্টার এবং ইউনাইটেড নেশন মেডিকেল স্পেশালিস্ট। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর আমার পাশে রয়েছেন ডক্টর শাশ্বত চ্যাটার্জি, হেপাটোলজিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং পরে যারা দেখবেন তারা এই সংক্রান্ত কোনো কিছু জানতে হলে আমাদের ফোন করতে পারেন সরাসরি 24235222 24235223 এবং 29712073 এই নম্বরে। চলে আসি আজকের আলোচনায়। ডক্টর দে মিত্র, প্রথমে আপনার কাছে আসবো এবং জানতে চাইবো যে করোনার পর যে সমস্ত অর্গান এফেক্টেড হয় এবং অনেকেরই একটা পোস্ট কোভিড সিনড্রোমে নানান রকম সমস্যা তৈরি হয়, কোন কোন অর্গান বেশি এফেক্টেড হয় সেটা প্রথমে জেনে নিই। হ্যাঁ, সবার আগে আমি বলতে চাই যে করোনা ভাইরাস ইনফেকশন এখন আছে সারা বিশ্বে একটা অতি পরিচিত একটা নাম হয়েছে। তো সেটা তো করতে গেলে আমাদের আগে মানে বুঝতে হবে আমাদের সিমটমটা কি নিয়ে আসে পেশেন্ট। যেমন দু রকমের পেশেন্ট আসছে, একটা হচ্ছে সিমটোম্যাটিক আর একটা আসিমটোম্যাটিক। সিমটোম্যাটিকের মধ্যে যারা আসছে তারা যেমন নিয়ে আসবে সর্দি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা ভীষণ ব্যথা করে, সিভিয়ার হেডেক হচ্ছে, কখনো কখনো বলবে বুকে প্যালপিটেশন হচ্ছে, বুকে ব্যথা করছে, হাত পা জ্বালা করছে এবং ঘুম হচ্ছে না, খিদে নষ্ট হয়ে যাচ্ছে, স্বাদ গন্ধ সম্পূর্ণ নষ্ট। এই নিয়ে একটা এরা আসে। আর একটা যারা আসে আসিমটোম্যাটিক, তারা আসে এই যেমন একটু জ্বর জ্বর ভাব লাগছে, গা ম্যাজ ম্যাজ করছে, লাইট একটা হেডেক হচ্ছে, নাক দিয়ে একটুখানি জল পড়ছে, আর কোনো সিমটম তাদের নেই। তো সে যাদের আসিমটোমেটিক তাদের অনেক সময় আমরা টেস্ট করে দেখেছি নেগেটিভ টেস্ট আসে, কিন্তু তাদের আইসোলেশনে রাখা উচিত। শুধু তাকে সুস্থ মানে ভালো রাখার জন্য নয়, তার ফ্যামিলি তাদেরও যাতে সুস্থ তারা থাকে সেই হিসেবে তাদের আমরা আইসোলেশনে রাখি, তাদের হাসপাতালে ভর্তি করবার দরকার হয় না এবং বাড়িতে থেকেই তাদের আইসোলেশনে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যায়। এবার আসছি সিমটোম্যাটিক। সিমটোম্যাটিক যারা আসে তারা কিন্তু সিভিয়ার একটা হেডেক নেবে, হাই টেম্পারেচার অনেক সময় থাকে, সারা গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, পাতলা পায়খানা বলে, বমি হয়, বমি বমি ভাব থাকে, খিদেটা একেবারে নষ্ট হয়ে যায় এবং স্বাদ গন্ধ কিচ্ছু থাকে না। তারা অনেক সময় বলে যে তাদের একটা শ্বাসকষ্ট হচ্ছে। তাদের জন্য আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং সেখানে আমরা সবসময় অ্যাডভাইস করি হসপিটালে ভর্তি হওয়া। ধরুন করোনা এখন মোটামুটি আমাদের দেশে প্রচুর মানুষের হয়ে গেছে, তো তারপরে যেটা দেখা যায় যে বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। কোন কোন অর্গানে প্রবলেমগুলো দেখা দেয়? যার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি অর্গান হচ্ছে লাংস, তারপরে আমরা দেখি হার্ট, তারপরে দেখি কিডনি, তারপরে দেখি ব্রেন, জিআই সিস্টেম এবং স্কিন, আই হয় এবং প্রেগন্যান্সিও একটা প্রবলেম থাকে। সে নিয়ে আমি আলোচনা করছি, যেটা হচ্ছে লাংসের ব্যাপারটা। লাংস আমাদের একটা ভাইটাল অর্গান, তার আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যাপারে লাংসের একটা বিরাট ভূমিকা আছে। এবার লাংসে যখন হয় ইনফেকশনটা যায়, আমাদের কী হয়, লাংসের কাজটা হচ্ছে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ একটা হয়, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। এবার হচ্ছে দেখা যাচ্ছে যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এইভাবে ভাগ হতে হতে একটা জায়গায় আসি, যেটাকে আমরা বলি অ্যালভিওলাই, অর্থাৎ সেটা হচ্ছে
লাংসের চারিদিকে জালের মতো, ঠিক চায়ের ছাঁকনির মতো। তার থ্রু দিয়ে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ অফ দ্য গ্যাস হচ্ছে। সেইখানে কি হয়, এই ইলাস্টিক টিস্যুগুলোকে করোনা ভাইরাস অ্যাফেক্ট করে এবং সেটাকে সলিডিফাই করে দিতে শুরু করে, যার জন্য সেখানে তখন গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ভীষণভাবে হ্যাম্পার্ড হচ্ছে। হ্যাম্পার্ড হওয়ার ফলে কি হয়, তখন দেখা গেল যে সে অক্সিজেন নিতে পারছে না ঠিক মতো, এবং কার্বন ডাইঅক্সাইডটাও ওখানে জমা হয়ে যাচ্ছে। তাতে কি হয়, পেশেন্টের তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই গ্যাসিয়াস এক্সচেঞ্জের যেটা নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ ইলাস্টিসিটি অফ দ্য লাংস নষ্ট হয়ে গেল, যার জন্য সলিডিফাই হয়ে আসতে শুরু করে। এবার সেই সময় যখন পেশেন্টের শুরু হয়ে যায় শ্বাসকষ্ট, কারণ সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ নষ্ট হয়ে যাচ্ছে। এবার যেহেতু ইলাস্টিক ফাইবারসগুলো ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হয়, প্যাথোলজিক্যাল চেঞ্জ হতে শুরু করে লাংসের মধ্যে। আস্তে আস্তে দেখা গেল লাংসের যে ব্লাড ভেসেলসগুলো যাচ্ছে, সেই ভেসেলসগুলোর মেন কাজ হচ্ছে কি, প্রবাহ। অর্থাৎ আমাদের ভেসেলসগুলো হচ্ছে আমাদের শরীরে একদম বিরাট কুলির কাজ করে। তারপরে আমাদের শরীরে যা যা নিউট্রিশন দরকার হয় সেটাকে ক্যারি করে কিন্তু ব্লাড ভেসেলস, তার সাথে সে অক্সিজেন নিয়ে যাচ্ছে। এবার দেখা গেল যে এই ব্লাড ভেসেলস ড্যামেজ হচ্ছে সলিডিফাই হওয়ার জন্য, টিস্যু কিন্তু অক্সিজেন আর পাচ্ছে না। তাতে কি হচ্ছে, আস্তে আস্তে সেখানে ইনফেকশনগুলো যাচ্ছে, নিউমোনাইটিস হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, এবং আস্তে আস্তে দেখা গেলো ফাইব্রোসিস পর্যন্ত হয়ে যাচ্ছে। তখন আর কিছু করার থাকে না, তখন যা ট্রিটমেন্ট, হসপিটালে যা ট্রিটমেন্ট দিল, তাতে যদি রিকভার না করে দেখা যায় যে থ্রম্বোফ্লেবাইটিস চেঞ্জ হচ্ছে, এবং সেখানে আর কোনো উপায় থাকে না, লাং ট্রান্সপ্লান্ট করতে হয়। মানে একটা সাংঘাতিক, সেই জায়গা থেকে যদি সাবধান হই আমরা সেই বিষয়টাকে অনেকটাকে অ্যাভয়েড করতে পারি। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে আসবো যে লিভারে ঠিক কি কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে? দেখুন, লিভারে করোনা যারা আক্রান্ত তাদের মধ্যেও কিছু সমস্যা দেখা দিচ্ছে, এবং যারা করোনা আক্রান্ত নন তাদের মধ্যেও কিছু সমস্যা দেখা দিচ্ছে। যারা করোনা আক্রান্ত তাদের মধ্যে মূলত যে সমস্যা লিভারের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লিভার এনজাইম বেড়ে যাচ্ছে, কিছুটা কোভিডের জন্য, কিছুটা তার চিকিৎসার জন্য, এবং ভবিষ্যতে এবং কিছু কিছু ক্ষেত্রে কারোর আগের থেকে আনফরচুনেটলি লিভারের সিরোসিস নামক একটি রোগ ছিল, সেগুলো জানা যায় না, সেটা তখন নতুন করে ধরা পড়ছে, সেটা ভালো লক্ষণ নয়। অন্যদিকে যদি আমরা তাকাই, যখন চতুর্দিকে এখন লকডাউনের আবহ, মানুষজন নিজের বাড়ির পরিবেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে বাধ্য হচ্ছেন যাতে এই ভাইরাসটা ছড়িয়ে না পড়ে। তো তাদের মধ্যে মূলত যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যাদের সমস্যাটা ছিল না তাদের ফ্যাটি লিভার চলে যাচ্ছে, আর যাদের ফ্যাটি লিভার অলরেডি ছিল তাদের সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে। তো মূলত কোভিডের জন্য যারা কোভিড আক্রান্ত তাদেরও যেমন লিভার এফেক্টেড হচ্ছে, যাদের কোভিড হয়নি তাদেরও তেমনি লিভার এফেক্টেড হচ্ছে, একটু অন্যভাবে। তো এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোনটা বেশি টেনশনের? লিভারের যে সমস্যাগুলো ছিল, এবং কোভিডের আগে আমরা দেখে এসেছি প্রচুর লিভারের প্রবলেম হয়, সেই জায়গাটা নিয়ে আমরা বেশি চিন্তা করব, নাকি কোভিডের জন্য লিভারের যে প্রবলেম আছে সেগুলো নিয়ে চিন্তা করবো? মানে লিভার আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মানুষের যদি কোভিড আক্রান্ত হয়ে থাকেন সেই মানুষটি, তার ক্ষেত্রে করোনার জন্য লিভারের যে ড্যামেজটি হয়েছে তার জন্যই চিন্তা করার প্রয়োজনীয়তা এখন বেশি দরকার। আর তারপরে ওয়ান্স মানুষটি করোনা মুক্ত হয়ে যাচ্ছেন, তারপরে তার করোনা মুক্তির পরবর্তী ক্ষেত্রে তার লিভারের পরিস্থিতি নিয়ে তখন চিন্তা করা দরকার। কিন্তু যখন যার করোনা হয়েছে তখন করোনার চিকিৎসা এবং লিভারের অ্যাফেকশন সেই সময়টা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। ঠিক। ডক্টর দেমিত্র, আপনার কাছে আসবো যে করোনার ফলে তো আপনি বললেন যে বিভিন্ন রকমের অর্গান রয়েছে, তার মধ্যে ফুসফুসের একটা সাংঘাতিক সমস্যা দেখা দিচ্ছে, এবং পরবর্তীকালে সেটা যদি না হয় তাহলে ট্রান্সপ্লান্টেশনের জায়গায় চলে যাচ্ছে। তো এছাড়া আর কোন কোন অর্গান এফেক্টেড হয়? কারণ করোনা সেরে যাচ্ছে কিন্তু তার ছাপ রেখে যাচ্ছে দেহে বিভিন্ন অর্গানের মধ্যে। যেমন নেক্সট আসছি হার্ট মাসেল। হার্ট মাসেলে দেখা গেল যে হার্ট মাসেলেরও তো একটা নিউট্রিশন দরকার হচ্ছে, এবং সেই নিউট্রিশনটা কে দিচ্ছে? আমাদের ব্লাড সার্কুলেশন। ব্লাড কিন্তু তার নিউট্রিয়েন্টস নিয়ে যাচ্ছে, তার মধ্যে অক্সিজেন নিয়ে যাচ্ছে, গিয়ে সে হার্ট মাসেলকে সে নিউট্রিশন দিচ্ছে, এবং তাতে হার্ট খুব ভালো কাজ করে। এবার হলো কি, করোনা ভাইরাস কি করছে, সে হার্ট মাসেলে এই ব্লাড ভেসেলসের ভেতরে যে মিউকোজাল সেলগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেয়, যার জন্য
তার ফ্লোটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ব্লাড ভেসেলস থেকে অক্সিজেন আর হার্ট মাসলে যেতে পারছে না। তাতে হার্ট মাসেলের অক্সিজেনের না পাওয়ার জন্য কি হবে, মাসেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কি তৈরি করে, মায়োপ্যাথি। এবং এই মায়োপ্যাথি হওয়ার জন্য তার মানে এই হার্ট মাসেলসটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তখন হার্টের কিন্তু পাম্পিং সেকশন যে অ্যাক্টিভিটিস, যে লাভডুব আমরা শুনতে পাই, মানে অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে, অক্সিজেনেটেড ব্লাড বাইরে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ঢুকে পিউরিফাই হচ্ছে, এই তো ব্যাপার। কিন্তু এই কন্ডাকশন সিস্টেমটাই তখন সেটা নষ্ট হয়ে যায়, যার জন্য যখন কন্ডাকশন সিস্টেমটা নষ্ট হয়ে গেল, পেশেন্টের তখন কি আসবে, পালস রেটটা বেড়ে যাচ্ছে, হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। সেই মায়োপ্যাথিক কন্ডিশনে যখন হয়, এটা কিসের জন্য হয়, মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়ে যায়। রেজাল্ট কি হবে, অনেক সময় দেখা যায় করোনা থেকে সে ভালো হয়ে এলো, হসপিটাল থেকে ভালো হয়ে আসলো, খুব খুশি, কিন্তু হঠাৎ সে মারা গেল, তখন আমরা শুনি ও হার্ট ফেলিওর মারা গেল। ঠিক এই হয়, শেষে হার্ট ফেলিওর। মানে একটা করোনা, মানে তাকে যদি আটকানো না যেতে পারে, তাহলে সে কত সাংঘাতিক ভাবে দেহের অন্যান্য অর্গানকে এফেক্ট করতে পারে, এবং করোনা সেরে গেলেও তার ছাপটা কিন্তু ফেরে যাচ্ছে, থেকে যায়। সেই জন্য আমরা বলি তারপরেও অন্তত 6টা মাস থেকে 1 বছর খুব কশাসলি থাকতে হবে, এবং তার জন্য আমি আলোচনা করব যে লাইফস্টাইলটা পাল্টাতে হবে। ঠিক ঠিক, এই লাইফস্টাইল মডিফিকেশন ভীষণ দরকার। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে যাব যে আমরা ফ্যাটি লিভার এই শব্দটা খুব শুনেছি, অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার কি এবং কেন হয়? বেশ, বাকি শরীরের বাকি অর্গানের মতন লিভারেও কিছু পরিমাণে চর্বি থাকাটা স্বাভাবিক। স্বাভাবিক মাত্রার চর্বির থেকে যখন চর্বির পরিমাণটা অনেকটা বেড়ে যায়, এবং তখন তাকে আমরা বলি ফ্যাটি লিভার। কমনলি সেটা ধরা পড়ে আল্ট্রাসোনোগ্রাফি করে, কেন আল্ট্রাসোনোগ্রাফি খুব অত্যন্ত কমনলি চতুর্দিকে সহজেই এই টেস্টটা করা সম্ভব। ধাপে ধাপে সেই চর্বি যখন লিভারের ক্ষতি করতে থাকে, তখনও সেটা ফ্যাটি লিভারই থাকে, কিন্তু সেটাকে তখন আমরা বলি ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। আরও ক্ষতি করতে করতে একসময় সেটা সিরোসিসের পর্যায়ে পৌঁছায়, এবং কারোর ক্ষেত্রে লিভারে ক্যান্সার অবধি ধরা পড়তে পারে। এই সমষ্টিকে ফ্যাটি লিভার, ফ্যাট জমা, ফ্যাট লিভারে ক্ষতি করার পর সেখান থেকে হয় সিরোসিস হওয়া, বা লিভারের টিউমার হওয়া, বা সিরোসিস থেকে লিভার টিউমার হওয়া, এই পুরো স্পেকট্রামটাকে আমরা ফ্যাটি লিভার হিসেবে গণ্য করে থাকি। মানে অনেকে তো ছোটদের ক্ষেত্রেও দেখা যায় যে ফ্যাটি লিভার, এটা কি সে মোটা সোটা বলে হয়, নাকি কারণটা কি, ফ্যাটি লিভার হওয়ার কারণটা কি? অনেকের ক্ষেত্রে হয়, ধরুন বাবা বা মা বা দুই দিকের ক্ষেত্রেই মানুষজন স্বাস্থ্য এক কথায় বলতে গেলে বেশ ভালো, তো তাদের ক্ষেত্রে জেনেটিক কারণে, ছোটবেলায় বেশ গোলগাল ছোট বাচ্চা হলে খুব ভালো, একদম একদম, তো সেরকম মানুষজনের আরেকটু ছোটবেলা থেকে আরেকটু বড় হওয়ার পরেও, বা ধরুন স্কুলে ভর্তি হওয়ার পরেও সেই নাদুস নুদুস চেহারা বা গোলগাল চেহারা যদি কন্টিনিউ করতে থাকে, তার ফ্যাটি লিভার থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এনারা হচ্ছেন মেটাবলিক্যালি হেলদি ওবিস, অর্থাৎ চর্বিটা এক কথায় বলতে গেলে ক্ষতি করে না। অন্য ক্ষেত্রে আরও কিছু লোক থাকেন যাদের চর্বি জমে, এবং চর্বিটা লিভারে এবং শরীরের অন্যান্য জায়গাতেও ক্ষতি করে, তারাও ফ্যাটি লিভার থাকেন। সেই কারণেই দেখবেন সমস্ত ফ্যাটি লিভার রোগীর সমস্ত সমস্যা হয় না, একটা অংশেরই হয়, কিছুটা জেনেটিক ব্যতীত অন্যান্য কারণের উপরেও নির্ভর করে। ধরুন যারা ড্রিঙ্ক করেন, তাদের অনেক অংশেরই লোকের ফ্যাটি লিভার থাকে। যার ডায়াবেটিস আছে, সুগার এর আক্রান্ত, বহুদিন ধরে আক্রান্ত হওয়ার পর তাদের মধ্যেও ফ্যাটি লিভার পাওয়া যায়, কিন্তু প্রত্যেক সুগারের রোগীর ক্ষেত্রেই ফ্যাটি লিভার থাকে না, আবার প্রত্যেকে যারা ড্রিঙ্ক করেন তাদের জন্যও ফ্যাটি লিভার থাকে না। তা ব্যতীত কারণ বলতে গেলে কিছু ভাইরাস, যেমন ধরুন হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এই ভাইরাসগুলো থাকলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। তা ব্যতীত আরও অনেক রোগে ফ্যাটি লিভার হয়, কিন্তু সেই জিনিসগুলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের পর্যায়ে পড়ে না, এবং সেই কারণগুলো অত্যন্ত রেয়ার। সেই জন্য সেগুলো সাধারণত কোনো লিভার স্পেশালিস্টের কাছে গেলে বা কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলে পরীক্ষা করলে পাওয়া যায়। ঠিক, আপনি কথা প্রসঙ্গে বললেন যে অ্যালকোহলের সঙ্গে লিভারের একটা ওতপ্রোত সম্পর্ক, এবং আমরা বাংলা সিনেমা এবং শরৎচন্দ্র থেকে জেনেছি যে দেবদাসের ক্ষেত্রেও এরকম একটা সমস্যা হয়েছিল। অনেকেই আছেন অ্যালকোহল প্রবণ, তো তাদের ক্ষেত্রে এই ফ্যাটি লিভার কতটা ক্ষতিকারক? যারা অ্যালকোহল গ্রহণ করেন, মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন, তাদের পরীক্ষা করলে প্রায় প্রত্যেকেরই ফ্যাটি লিভার পাওয়া যাবে, কারো কম কারো বেশি।
এখানে অ্যালকোহলের ভেতরে বেশ কিছুটা এনার্জি থাকে, অর্থাৎ বেশ কিছু কিলো ক্যালোরি থাকে। সেই এক্সট্রা এনার্জিটা শরীর যখন যেটা ইউজ করতে পারে না সেটাকে শরীর স্টোর করে, স্টোর যখন করে সেটা ফ্যাট ফর্মে স্টোর করে। অ্যাট দ্য সেম টাইম অ্যালকোহল শরীর যেভাবে মেটাবলাইজ করে, অর্থাৎ ধাপে ধাপে ভেঙে সেটাকে শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করে, সেই ধাপের মধ্যে অ্যালডিহাইড নামক যে জিনিসটি যখন তৈরি হয় সেটা লিভারের সিগনিফিক্যান্ট ড্যামেজ করে এবং সেই জিনিসটা ব্রেনেরও ড্যামেজ করে। ফলে শুধু লিভারের দিক থেকে যদি দেখা হয়, ফ্যাটি লিভার একটা মাত্রার পরে গেলে, একটা সময়ের বেশি ধরে খেলে প্রায় প্রত্যেকে যারা ড্রিঙ্ক করেন তাদের পাওয়া যাবে, এবং সেটা অ্যালকোহল বন্ধ করার পর সাথে সাথে ঠিক হয়ে যাবে না, সময় নেবে, কিন্তু বেশিরভাগ লোকেরই ঠিক হয়ে যায়, যদি না খুব বেশি দেরি হয়ে যায়। অর্থাৎ কারো যদি সিরোসিস হয়ে গিয়ে থাকে তার ক্ষেত্রে লিভারের চর্বির পরিমাণটা কমিয়ে মানুষটা খুব বিশেষ লাভ পাবেন না, কিন্তু তার আগে থামলে হয়তো অনেকটাই লাভ পাবেন। ঠিক। ডক্টর দেবমিত্র, আপনার কাছে আসবো যে আমরা শুনলাম যে করোনায় এফেক্টেড যে অর্গানগুলো আছে তার মধ্যে ফুসফুস এবং হার্ট, এবং এমন জায়গায় যে জায়গায় পৌঁছে যায় যে সেইখান থেকে সাংঘাতিক, এমনকি করোনার থেকে বেঁচে ফিরলেও তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া এই মানে ফুসফুস এবং হার্ট ছাড়া আর কোন কোন অর্গানে এফেক্ট করে? কিডনিও এফেক্টেড হয়। কিডনিরও একই ব্যাপার, মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়ে যাচ্ছে, ভেসেসের প্রবাহটা, ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, সেলগুলো নষ্ট করে দিচ্ছে করোনা, যার জন্য সার্কুলেশনটা, রেনাল সেলের সার্কুলেশনটা কমে গেল, আস্তে আস্তে সেই সেলগুলোর অ্যাক্টিভিটিসটা বন্ধ হয়ে যাচ্ছে। তাতে এবার দেখা গেল আস্তে আস্তে কিডনির প্রবলেম শুরু হলো এবং রেনাল ফেইলিওর হলো। মানে এর থেকে বাঁচার উপায়টা কি? মানে ধরুন করোনা এফেক্টেড হয়েছে, প্রত্যেকেরই তো এই সমস্যাগুলো হচ্ছে না, কারোর হচ্ছে, আবার কারোর হচ্ছে না, কারণটা কি? না, সেটা ডিপেন্ড করে হচ্ছে তার বডি ইমিউনিটি। যেমন ধরুন ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে ন্যাচারালি তাদের বডি ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কমে যায়। সেখানে ডায়াবেটিক পেশেন্টদের, যার জন্য আমরা বলি অনেক বেশি কশাস থাকতে হবে, কারণ যেহেতু তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা কমে গেছে। সেসব ক্ষেত্রে কিন্তু আমরা কশান নিতে বলি এই জন্য জল খাওয়ার ব্যাপারে, তারপরে হচ্ছে আপনার ডিআর সিস্টেমটা যাতে ভালো থাকে, ইউরিনারি ফ্লোটা ঠিক আছে কিনা, এইগুলো কিন্তু তাদের দেখা উচিত, এবং ব্লাড প্রেশারটা সবসময় মাপা উচিত, কারণ এটা রিলেটেড উইথ কিডনি ফাংশন। ঠিক। কিন্তু একবার যদি খারাপ হয়ে যায়, মানে করোনা তার ছাপ রেখে যাচ্ছে দেহের বিভিন্ন অর্গানে, এই যে ইম্পর্টেন্ট তিনটে আপনি অর্গানের কথা বললেন, এই মানে অনেকেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে রিকভারির রাস্তাটা কি? রিকভারির রাস্তাতে যেমন মেডিসিন আছে, ডাক্তার যে মেডিসিনটা দিচ্ছেন সেটা ছাড়াও কিডনিকে প্রোটেক্ট করারও কতগুলো মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আমরা দিই, তাতে কিডনিটা প্রোটেক্ট হচ্ছে। এবং তারপরে হচ্ছে ফলো আপ, যেটা বলি, যেটা ডায়েট একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেগুলো আমরা করি, আর লাইফস্টাইলটা চেঞ্জ করতে বলি। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে আসবো যে ফ্যাটি লিভারের কথা আমরা শুনলাম, কি করে বুঝবেন একজন মানুষ যে তার ফ্যাটি লিভার হয়েছে, তার লক্ষণগুলো কি কি? দেখুন, যেমন আমরা একটু আগে শুনলাম বা অনেকদিন ধরে জানিও যে করোনার ক্ষেত্রে বেশিরভাগ লোকের ক্ষেত্রে সিমটম হয় না, অ্যাসিমটমেটিক, আর বেশ কিছু লোকের ক্ষেত্রে সিমটম হয়, তেমনি ফ্যাটি লিভারের ক্ষেত্রেও সিংহভাগ মানুষই কিন্তু অ্যাসিমটমেটিক, কোনো সমস্যা ছাড়াই সেটা তারা আসেন, তাদের আলাদা করে কোনো সমস্যা থাকে না। যাদের সমস্যা থাকে তাদের সাধারণত অল্প খেলে পেট ভরে যাওয়া, বা পেটের মূলত উপরে ডান দিকে একটা ভারী ভাব হওয়া, বা রাতে ঘুম হতে অসুবিধা হওয়া, নাক ডাকা, এই ধরনের সমস্যা নিয়ে ওনারা আসেন। খুব কম সংখ্যক লোক জন্ডিস নিয়ে বা লিভার ফাংশন টেস্টের অ্যাবনর্মালিটি নিয়ে আসেন। শারীরিকভাবে দেখতে গেলে বেশিরভাগ মানুষের যেমন কোনো সমস্যা হয় না, কারোর পেটে ব্যথা, অল্প খেলে পেট ভরে যাওয়া বা জন্ডিস হয়। আমরা আসবো এই আলোচনা, ইতিমধ্যে আমাদের সঙ্গে চলে এসেছেন একজন দর্শক, চলে যাবো তার কাছে। হ্যালো, কে রয়েছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি রাখি বলছি, শ্যামবাজার থেকে। হ্যাঁ, বলুন। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। ডক্টরদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, যে থার্ড ওয়েভটাকে আটকানোর জন্য আমাদের তো সরকারি তরফ থেকে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে, আমাদের মাস্ক ভালো করে পরতে বলা হচ্ছে, স্যানিটাইজেশন প্রপারলি করতে বলা হচ্ছে,
তো ধরুন এগুলো করে আমরা থার্ড ওয়েভটাকে আটকাতে পারলাম, কিন্তু ধীরে ধীরে তো আমাদের নর্মাল লাইফে ফিরতেই হবে। তখন বিধিনিষেধ গুলো কমবে, আমাদের মাস্কটাও একটা হয়তো আমরা চাইবো বাস কষ্ট হতে। তো সেই ক্ষেত্রে কি যদি এখন আমরা আটকাতে পারি, কিন্তু নর্মাল লাইফে ফেরার পর কি থার্ড ওয়েভটা আবার তাহলে ব্রেকআউট করতে পারে আপাতত আটকানো গেলে? ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকুন। ডক্টর চ্যাটার্জি কি বলবেন? খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, অনেকেই চিন্তা ভাবনা করছেন এবং খুব দুশ্চিন্তাতেও আছেন থার্ড ওয়েভ কি আদৌ আসবে না আসবে না। সাধারণত ইতিহাসের দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে যে প্যান্ডেমিক অর্থাৎ অতিমারিগুলো হয়ে থাকে তাদের 2 থেকে 3টে পিক হয়। হয়তো থার্ড ওয়েভ আসবে, হয়তো থার্ড ওয়েভ আসবে না। কিছু স্ট্যাটিস্টিশিয়ান ম্যাথমেটিক্যাল মডেলে প্রেডিক্ট করেছেন থার্ড ওয়েভ আসবে, কেউ কেউ সময়ের ব্যাপারেও প্রেডিকশন দিয়েছেন। আপনার প্রশ্নটার খুব সহজে উত্তর দিতে গেলে এই মুহূর্তে ভারতের যদি জনসংখ্যা হয় 10, তার মধ্যে 2টি মানুষের যদি করোনা হয়ে থাকে, অর্থাৎ 20% লোকের করোনার ভাইরাসটা তাদের শরীরের মধ্যে আছে, হয়তো তারা সেটা জানেন বা তারা সেটা জানেন না। এনারা যদি জনসমক্ষে চলে যান, বাকিদের সামনে যদি ঘুরে বেড়ান, এনাদেরও যদি মাস্ক না থাকে এবং বাকিদেরও যদি মাস্ক না থাকে, তাহলে বাকি 10 জনে 8 জন এটা রিস্কে থাকেন, অর্থাৎ পপুলেশন অ্যাট রিস্ক 80%। হার্ড ইমিউনিটি অর্থাৎ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়াটা যেমন একদিকে জরুরি, তেমনি এই সংখ্যা যাদের মানুষের মধ্যে ভাইরাসটা রয়েছে তারা জানুন বা না জানুন, সেই সংখ্যাটাও কমা দরকার। সময়ের সাথে এই ভাইরাসটা কমে যায়। এই সময়ের অপেক্ষা এটাকে আমরা ভাইরাল রেপ্লিকেশন টাইমের থেকে ক্যালকুলেট করতে পারি, মাইক্রোবায়োলজিস্টরা সেরকম তথ্য দিতে পারেন। সেই সময়টা চলে গেলে তখন আমরা যদি বাইরে বেরোই হয়তো এতটা রিস্ক থাকবে না। আনফর্চুনেটলি ম্যাডাম, ততদিন অবধি আমাদেরকে মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং স্যানিটাইজার ইউজ করা এবং বাকি বিধিনিষেধ মেনে চলতেই হবে। ঠিক না হলে আমরা নিজেরাই কিন্তু থার্ড ওয়েভকে ত্বরান্বিত করব। ডক্টর দেবিত্র, আপনার কাছে আসবো যে এই কিডনি কথা শুনলাম, ফুসফুস, হার্ট, এছাড়া আর কোন কোন অর্গানের ক্ষেত্রে করোনা এফেক্ট ফেলে? যেমন ধরুন জিআই সিস্টেম, জিআই সিস্টেমের মধ্যে সেই একই ব্যাপার, অ্যাবজর্পশনের ডিফেক্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এই যে এক্সক্রিশন যেটা হয় সেটা ব্যাহত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পেশেন্টরা কমপ্লেন করে করোনা এতে যে তাদের পেটে অসহ্য একটা যন্ত্রণা হয়, পাতলা পায়খানা হচ্ছে, পেটের মাসেলগুলো ভীষণ ক্র্যাম্প করতে শুরু করে এবং ওদের একটা বমি বমি ভাব হয়, খিদেটা নষ্ট হয়ে যায় আর কোনো টেস্ট পায় না। তো কাজে এই সিস্টেমটা ওর মধ্যে পড়ে যায় এবং যেটা আমাদের ডাক্তারবন্ধু এইমাত্র বলেন যে তার সাথে রিলেটেড আছে লিভার এবং জন্ডিসও হয়। কাজে সেগুলো আমাদের চিন্তা করতে হবে। ডক্টর চ্যাটার্জি, করোনা এই লিভারকে কতটা এফেক্টেড করে? বেশিরভাগ লোকের ক্ষেত্রে করোনা আক্রান্ত হলে হয় তাদের সিভিয়ার হয় বা সিভিয়ার হয় না। মাইল্ড বা মডারেট করোনার ক্ষেত্রে বেশিরভাগ অর্গানের উপর ড্যামেজ যেমন কম হয়, ফুসফুসেও যেমন ড্যামেজ কম হয়, লিভারেও ড্যামেজ কম হয়। সিভিয়ার করোনার ক্ষেত্রে বাকি অর্গানের মতন লিভারের ড্যামেজও বেশি হয়। দেখা গেছে যে বেশিরভাগ মানুষের লিভার এনজাইমটা কিছু মাত্রায় বেড়ে যায়। কারো কারো করোনার জন্য জন্ডিসও হয়, কারো কারো সিভিয়ার করোনার জন্য যেমন হার্টে ব্লাড কম পৌঁছায়, লাংসে হার্ট কম পৌঁছায়, ম্যাডাম এক্ষুনি আমাদের সাথে আলোচনা করছিলেন, তেমনি লিভারেও ব্লাড কম পৌঁছে লিভার ফেলিয়ারও হয়। লিভার ফেলিয়ার হলে বাঁচানো এখনো অবধি খুবই অসম্ভব ব্যাপারের মধ্যেই পড়েছে, হাতে গোনা কয়েকজন লোক মাত্র বেঁচে ফিরেছেন। আর আগে থেকে যদি কারো লিভারে সিরোসিস নামে রোগ থাকে বা ফ্যাটি লিভার থাকে, দেখা গেছে এই মানুষজন করোনা সংক্রমিত হলে তাদের বেঁচে ফেরার সম্ভাবনাটা বাকিদের তুলনায় অনেকটাই কমে যায়, কেননা এদের ক্ষেত্রে সিভিয়ার করোনা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। মানে সেক্ষেত্রে তাদের আরো বেশি করে সাবধানতা অবলম্বন করা উচিত। একেবারেই, যেমন সুগার থাকলে, যেমন ব্লাড প্রেশার থাকলে, যেমন আমাদের সিওপিডি নামে লাংসের প্রবলেম থাকলে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, তেমনি কারো যদি ধরুন ফ্যাটি লিভার আছে জানা বা তার সিরোসিস আছে জানা, তাদের বা কোনো মানুষের ধরুন ইমিউনো সাপ্রেশন গোছের কোনো ওষুধ রেগুলারলি চলে, যেমন স্টেরয়েড কোনো কারণে তাকে খেতে হয়, যেমন কারোর অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তারপর তার শরীরের যাতে রিজেকশন না হয় কিছু ওষুধ স্বাভাবিকভাবেই খেতে হয়, বা ধরুন ক্রনস ডিজিজ, এই মানুষজনকে আরও অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন, কারণ এরা যদি না চলেন এনাদের করোনা হলে বেশিরভাগ মানুষেরই কিন্তু সিভিয়ার করোনা হবে এবং প্রাণে টানাটানি অনেক বেশি হবে। ঠিক, ডক্টর দেবমিত্র বারবার করে ঘুরে ফিরে আসছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে সুগারের পেশেন্টদের কথা।
এবং আমাদের ভারতবর্ষকে যেহেতু সুগারের রাজধানী বলা হয়, এরকম কোনো পরিবার নেই যেখানে সুগারের কমপ্লেন নেই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সুগারের পেশেন্ট কেউ না কেউ আছেন। তাহলে এই যে করোনা এফেক্টেড হচ্ছেন, কিন্তু প্রত্যেকের যে একবারে সিভিয়ার প্রবলেম হচ্ছে তা নয়, ঠিক কোন লেভেল সুগার রাখা উচিত এবং কিভাবে চেক আপ করা উচিত এই প্রশ্ন আপনার কাছে করছি। তবে তার আগে উত্তর নেওয়ার আগে চলে যাব আমাদের এই মুহূর্তে একজন দর্শক রয়েছেন তার কাছে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? আমি 1.5 মাস আগে কোভিড মুক্ত হয়েছি এবং এখন আমার বয়স 70 বছর বয়স, আমার সিনিয়র সিটিজেন। আমি বলতে চাইছি যে আমার খাওয়া দাওয়াটা কি হবে, ডায়েটটা কি হওয়া উচিত এবং লাইফস্টাইলটা কি হওয়া উচিত, একটু যদি কাইন্ডলি বলেন। নিশ্চয়ই, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা এই ফোনের উত্তরটা দিচ্ছি, তবে তার আগে একটুখানি সুগারের পেশেন্টদের নিয়ে কিভাবে আপনি বলবেন যে কিভাবে তার লেভেলিংটা প্রতিনিয়ত ঠিক রাখা উচিত? না, সুগারের হচ্ছে যে তাদের সবসময় একটা নর্মাল রেঞ্জে রাখার একটা টেন্ডেন্সি কিন্তু থাকা উচিত। আর সুগার যদি নর্মাল কন্ডিশনে অনেক দিন না থাকে, অ্যাবনর্মাল ওয়েতে থাকে, তাহলে কিন্তু সমস্ত অর্গানই নষ্ট হয়ে যাবে, স্পেশালি কিডনি। আর তখন কিন্তু সেখান থেকে রিকভার করাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। যার জন্য আমরা সবসময় পেশেন্টদের বলি, খাওয়া দাওয়া যেমন আপনি রেস্ট্রিকশন করবেন, মেডিসিনগুলো ঠিক মতো খাবেন, দেখবেন যে আপনার যেন সুগার লেভেলটা সবসময় নর্মাল রেঞ্জ থাকে। আজকাল যেমন বলা হয় যে বয়স হয়ে গেলে পরে আপ টু 200 পর্যন্ত আমরা নর্মালের মধ্যে ধরি সুগার ফাস্টিংটা, আর পিপিটা আমরা বলি যে 80-র মধ্যে থাকলে পরে কোনো অসুবিধে নেই। যেটা আগে আমরা ছোটবেলায় পড়েছিলাম যে 120/80, সেটা এখন চেঞ্জ হয়ে গিয়ে তারপরে 140 হলো। এখন যেটা বলছে 200 পর্যন্ত হলেও আমাদের কোনো চিন্তা করার কারণ নেই, কিন্তু সেটাকে যেন আর এক্সিড না করে, সেই রেঞ্জটা ঠিক রাখতে হবে। আর একটা আমরা যেটা বলি HbA1c, অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে সুগারের পরিমাণ কতটা আছে এটা জানা আমাদের ভীষণ দরকার, ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু ডায়াবেটিক পেশেন্টদের সমস্ত কিছু অর্গানই ইনভলভ হয়ে যায় ডায়াবেটিসের জন্য। সে যেমন হার্টের জন্য আমরা বলি ভীষণ কষাস নেবেন, লাংসের জন্য বলি, আর একটা যেটা বলি পায়ের জন্য, কারণ ডায়াবেটিক পেশেন্টদের সবসময় এফেক্ট করে কি, লাংস, হার্ট, কিডনি, চোখ, নার্ভস। কারণ এই কটা জিনিস ভীষণভাবে এফেক্টেড হয় বলে এর উপরে আমরা ভীষণ জোর দিই যে আপনারা এটা যত্ন নেবেন। তার জন্য সব রকম প্রতিনিয়ত চেক করে রাখা উচিত, মনিটর করা উচিত, দেখা উচিত এবং মনিটর করা উচিত, এবং যতক্ষণ না সেটা নর্মাল রেঞ্জে আসছে ততক্ষণ আমরা বলি 2 উইকস, কখনো 3 উইকস পর এগুলো করতে। তারপরে যখন দেখি নর্মালে এসছে তখন এভরি মান্থ, ঠিক, মানে এরকম এটা মনিটর করা উচিত। সাইলেন্ট কিলার বলা হয় ডায়াবেটিসকে। তো তার থেকে রেহাই পেতে গেলে আমাদের প্রতিনিয়ত এই পরীক্ষার মধ্যে দিয়ে চলতে হবে। একদম। ডক্টর চ্যাটার্জি, এবার আমাদের যে বন্ধু ফোন করেছিলেন তার কাছে আসবো, যে 70 বছরের উপর বয়স, কোভিড মুক্ত হয়েছেন, তার আহার্য কি হবে? খুব ভালো। প্রথম কথা, কংগ্রাচুলেশনস, আপনার মতন অনেক সিনিয়র সিটিজেনই এখন আমাদের মধ্যে রয়েছেন ফরচুনেটলি, যারা করোনা মুক্তির আনন্দ উপভোগ করছেন এবং যাদের বাড়ির লোকও করোনা মুক্তি থেকে আনন্দ উপভোগ করছেন। এবার এক্ষেত্রে আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার যদি শ্বাসকষ্ট হয় তাহলে এখন খুব বেশি এক্সারসাইজ করতে যাবেন না, কেন করোনা পরবর্তী অনেকেই কিন্তু অল্পেতে হাঁপিয়ে যান। আবার যদি আপনার শ্বাসকষ্ট না হয় এবং কিছুটা এক্সারসাইজ আপনি করতে চান, তাহলে যে ধরনের মাস্ক আমি পরেছি অর্থাৎ N95, এই মাস্ক পরে আপনি এক্সারসাইজ করতে কাইন্ডলি যাবেন না। সার্জিক্যাল মাস্ক অর্থাৎ ম্যাডাম যে ধরনের মাস্ক পরেছেন সেরকম মাস্ক পরে আপনি এক্সারসাইজ করতে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, খাবার দাবার মধ্যে বিধিনিষেধ খুব বিশেষ একটা থাকে না। কারোর করোনা চিকিৎসার অংশ হিসেবে স্টেরয়েড ব্যবহার করতে হয়, কারো অসুখের তীব্রতার জন্য সুগার লেভেল বেড়ে যায়, এনাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ নিশ্চয়ই প্রযোজ্য হয়। কারোর ক্ষেত্রে দেখা যায় লিভার এনজাইম বেশি আছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণত করোনা মুক্তির পর আলাদা করে কোনো রকম স্পেসিফিক্যালি খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বাড়িতে আর 5 জন যা খান আপনিও তাই খেতে পারেন, কোনো ক্ষতি হবে না। ঠিক। ডক্টর চ্যাটার্জি, এবার চলে আসবো, আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলছিলাম। ফ্যাটি লিভারের তাহলে চিকিৎসা কি? ফ্যাটি লিভারের ক্ষেত্রে চিকিৎসার অংশ হিসেবে ওষুধ যেমন রয়েছে, তেমনি এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোলও অত্যন্ত প্রয়োজনীয়। ইনফ্যাক্ট চিকিৎসার প্রথম পদক্ষেপ হিসেবে এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোলই বলা হয়। অর্থাৎ খুব সহজে বোঝাতে গেলে
যতটা খাবার খেলে আমাদের দিন চলে যেতে পারে তার থেকে কিছু পরিমাণ কম খাবার খেয়ে আমরা যদি সমান কাজ করি বা সমানের থেকে একটু বেশি কাজ করি, সেক্ষেত্রে আমাদের শরীরে যতটা এনার্জি এক্সট্রা আসছিল সেটা স্টোর না হয়ে আস্তে 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 এক্সট্রা স্টোরটাকে ডিপ্লিট করতে থাকবে, অর্থাৎ সেখান থেকে কমতে থাকবে সেইভাবে, এবং তার সাথে কিছু ওষুধপত্র খেয়ে ফ্যাটি লিভারের সাহায্য হতে পারে। ডক্টর দেমিত্র, আপনার কাছে আসবো যে কোভিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একবার কোভিড হয়ে গেছে, তারপরে 6 মাস পরে তিনি ভ্যাকসিনেটেড হয়েছেন বা হননি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিড একবার না, কারোর ক্ষেত্রে দুবারও হয়েছে। এমনকি আমাদের কাছে এরকম খবরও এসছে যে একজন মানুষ 3বার কোভিডে আক্রান্ত হয়েছেন। এটা মানে এটা তো সাংঘাতিক একটা দিক। মানে আমরা মনে করি যে দুটো ভ্যাকসিন নিয়ে নিলাম এবং ঠিক হয়ে গেলাম, সেই জায়গাটা তো আর নেই। এই আলোচনাটায় আসবো, আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন দর্শক রয়েছেন, চলে যাবো তার কাছে। হ্যালো, নমস্কার। কে রয়েছে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি ডবল ডোজ নিয়েছি, 3 মাস হয়ে গেল। এরপরে যদি করোনা হয় আর কি, আমি তাহলে কি নিরাপদ থাকা যায় কিছুটা? তাহলে কি হওয়া যায়? নিরাপদ মানে কিছুটা সেফটি থাকা যায়? নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ ফোন করার জন্য। ডক্টর দেমিত্র কি বলবেন? না, যেটা আমি বলতে চাইছি যে করোনা দুটো ভ্যাকসিন নিলেই যে আমাদের মনে হবে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম, এটা সম্পূর্ণ ভুল। আমরা দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও দেখেছি আমাদের 75 to 80% আমরা সিকিউরড হলাম, বাকি কিন্তু হলাম না। যার জন্য আমাদের কিন্তু প্রিকশন নিতেই হবে, এবং যে প্রিকশনটা আমরা সবসময় বলি, মাস্ক হচ্ছে সবচেয়ে বড় রক্ষা কবচ, যেটা আমরা আজকাল মানছি না। সেটা তো সবাই আমার মতো দেখেছেনও। মাস্কটা কিন্তু পরতেই হবে, এবং সেটা আমরা বলি যে করোনা হওয়ার পরও 2 বছর তার রেস্ট থাকে, কাজেই প্রিকশন 2 বছর আরও নিতে হবে। সেই সাবধানতা নেওয়াটা ডিপেন্ড করে নিজেদের ওপরে। কাজে দুটো ভ্যাকসিন নিলাম আর অমনি নিশ্চিন্ত হয়ে গেলাম, এটা একদম ভুল কথা। সাবধান থাকতেই হবে, মাস্ক ব্যবহার করতে হবে, ফ্রিকোয়েন্ট হাত ধুতে হবে, স্যানিটাইজেশন ইউজ করতে হবে, আর দূরত্ব বজায় রাখতে হবে। আর ওই যে সবাই আজকাল দেখছি পাহাড়ে টাহাড়ে এইসব জায়গায় সব ঘুরে বেড়াচ্ছে, সেটা আরও মারাত্মক ক্ষতিকারক। ঠিক, ডক্টর দেমিত্র, ফোনের আগে যে প্রশ্নটা করেছিলাম যে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একবার কোভিড হয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে আমাদের কাছে বেশ কিছু খবর এসেছে যে একজনই মানুষের 2বার কোভিড হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে। সেটা হচ্ছে তার কারণ হচ্ছে তার বডির ইমিউনিটিটা কম। বডির ইমিউনিটিটা যদি কম থাকে, কারণ এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এই যে রিয়াকশন একটা হচ্ছে না, সেই রিয়াকশনের রেজাল্টে কিন্তু সেল ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সেটাকে আটকানোর জন্য ওই জন্য আমরা বলি আরো সাবধান থাকবেন, কারণ এটা হচ্ছে বডির ইমিউনিটিটা নষ্ট করে দিচ্ছে সেল ডিস্ট্রাকশন হওয়ার জন্য, সেই জন্য সেকেন্ড থার্ড অ্যাটাকটা হয়ে যাচ্ছে। ঠিক, তার মানে আমাদের সাবধান হওয়ার সাংঘাতিক একটা জায়গায় এসে আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে মানেই যে আমরা একবারে করোনা মুক্ত তা কিন্তু নয়। একজন মানুষের কিন্তু 2 থেকে 3 বারও এই করোনা সংক্রমণ ছড়াচ্ছে, সুতরাং আরো সাবধান। এই আলোচনায় ফিরবো আমরা, তবে এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। A global pandemic that's causing havoc worldwide. Face mask has been found to be the most effective means to fight the spread of COVID-19. World Health Organization and various researchers have also found that masks are critical in mitigating the spread of COVID-19. When you wear a mask, you protect yourself and people around you. Be a part of Mask Up India campaign. अरे बबलू, लॉकडाउन खुलते ही टहलने निकल पड़े। महामारी अभी फैली हुई है। सरपंच जी, टहलने नहीं, कहाँ पे वापस जा रहे हैं? तुझे डर नहीं लगता वायरस पकड़ लेगा? पहले थोड़ा बहुत डर लगता था, फिर पता चला कि अगर मैंने पूरी सावधानी बरती तो ये बीमारी होने की संभावना कम है। सबसे महत्वपूर्ण है ये मास्क। काम पर मास्क हमेशा पहनूंगा, समय समय पर हाथ धोता रहूंगा और दूसरों से हर वक्त कम से कम 2 गज की दूरी बनाए रखूंगा। खुद को, दूसरों को और अपने परिवार वालों को भी सुरक्षित रखूंगा। अरे भाई, मेरी जिम्मेदारी बनती है तुझे चेतावनी देना, सो दे दिया। जब देश के मेडिकल और स्वच्छता कर्मचारी रोज कोरोना वायरस से लड़ने का काम कर रहे हैं, तो
तो हमारी भी तो जिम्मेदारी बनती है अपना काम करने की। बबलू तुझे कुछ हो गया तो? हजारों लोग इस बीमारी को हराकर ठीक हो चुके हैं, और अगर किसी कारण मुझे ये बीमारी हो भी जाए तो सरकार ने अस्पताल में हमारे इलाज के लिए पर्याप्त व्यवस्था कर रखी है। ये घबराने का वक्त नहीं, एक दूसरे का हौसला बढ़ाने का वक्त है। अरे ऐसे क्या देख रहा है? तू काम पे जाएगा, मैं नहीं जाऊंगा, नाक नहीं कट जाएगी मेरी। चलो मास्क। हाँ मास्क मास्क। अरे नाक तो ढक लो। हाँ कोरोना वायरस से हमें लड़ाई जारी रखनी पड़ेगी, और उससे डर कर नहीं, पूरी सावधानी के साथ डट कर चलिए। रुकी जिंदगी को आगे बढ़ाएं, देश को आत्मनिर्भर बनाएं। जय हिंद। A global pandemic that's causing havoc worldwide. Face mask has been found to be the most effective means to fight the spread of COVID-19. World Health Organization and various researchers have also found that masks are critical in mitigating the spread of COVID-19. When you wear a mask, you protect yourself and people around you. Be a part of Mask Up India campaign. বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে করোনা মোকাবিলা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি যে করোনার পর যে অর্গান এফেক্টেড হয় সেই অর্গানকে কিভাবে ভালো রাখবেন, এবং আমাদের দেহের অত্যন্ত ইম্পর্টেন্ট অর্গান লিভার এবং ফ্যাটি লিভার, এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন ফোনে দর্শক। চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যালো নমস্কার, আমি বারাসাত থেকে দেবব্রত কাঞ্জিলাল বলছি। বলুন। আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, আমার বয়স 70, আমার সুগার লেভেল নর্মাল আছে 6.1 HbA1c। আমি এক সপ্তাহ আগে ডাক্তারবাবুকে দেখেছি, কিন্তু আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। তো আমার খাওয়া দাওয়ার ব্যাপারে কি সাবধানতা অবলম্বন করলে আমি ভালো থাকতে পারি, এই ব্যাপারটা যদি বলেন ভালো হয়। নিশ্চয়ই, ধন্যবাদ ফোন করার জন্য ডক্টর চ্যাটার্জি। কি বলবেন? আসছি আপনার কাছে। এই মানুষটি আপনার যা বললেন তাতে ইনি দীর্ঘদিন ধরে সুগারে ভোগেন। সুগারের কন্ট্রোল খুব ভালো থাকা সত্ত্বেও ওনার লিভারে ফ্যাট পাওয়া গেছে, অর্থাৎ ফ্যাটি লিভার আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া গেছে। এটা খুব আনকমন ঘটনা নয়, এটা পাওয়া যেতে পারে। এক্ষেত্রে মানুষের কাছে আমার যেটা সাজেশন, যে ইনি একটা লিভার ফাংশন টেস্ট নামক রিপোর্ট করুন। সাধারণত খুব দেখা যাবে যে যদি লিভার এনজাইমস নর্মাল থাকে, অর্থাৎ এসজিওটি এসজিপিটি নর্মাল থাকে, হয়তো লিভারের ফ্যাটটা থাকলেও সেটা সেই অর্থে ক্ষতি করছে না। সেক্ষেত্রে কোনো চিকিৎসায় পরিবর্তন করা বা বিরাট কোনো ওষুধ আরও যোগ করার প্রয়োজনীয়তা যেমন নেই, তেমন এই মানুষটিকে আরেকটু হাঁটাচলা বাড়ানো এবং খাওয়া আরেকটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন। তাতে সুগারের কন্ট্রোল থাকা ছাড়াও ফ্যাটি লিভারটা যাতে তার প্রোগ্রেস না করে সেটার দিকে আমরা দেখতে পারবো। ঠিক। ডক্টর দেবমিত্র, আপনি কিছু বলতে চাইছিলেন? না, আমার মনে হয় যার ডায়াবেটিস আছে প্লাস ফ্যাটি লিভার সম্বন্ধে তো আমার বন্ধু ডাক্তারই বলছেন, কিন্তু আমার মনে হয় কিছু লাইফস্টাইলের একটু দরকার আছে। যেমন ওনার উচিত একটু হাঁটাচলা করা, যেহেতু বয়স হচ্ছে, বাইরে আর এই বর্ষার সময় তো বাইরে হাঁটা যাবে না, বাড়ির মধ্যে হাঁটলেও অন্তত 10 না ধরুন 30 থেকে 40 মিনিট উনি হাঁটবেন, জোরে নয়, রেগুলার হাঁটা একটা দরকার আছে। এছাড়া হালকা একটা ব্যায়াম করা উচিত, যেমন যোগ ব্যায়াম আমরা করি, হালকা একটা ব্যায়াম করা উচিত। এবং খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে, হ্যাঁ আর একটা কথা হচ্ছে, খুব অনেকের রাত জাগার খুব অভ্যেস আছে, সেই বেশি রাত কিন্তু জাগা চলবে না, এবং বেশি বেলা করে দুপুরবেলা খাওয়া বা বেশি রাত করে খাওয়া, এগুলো ওনাকে অ্যাভয়েড করতে হবে। আর একটা যেটা আমরা বলি যে অ্যালকোহলটা কিন্তু ছাড়তে হবে যদি কারো অভ্যেস থাকে। এবং খৈনিরে অনেকে খৈনি নেয়, চিউয়েবল টোবাকো যেমন জর্দা খায় পানের সাথে, এবং মাদক জাতীয় কোনো জিনিসে যদি অভ্যেস থাকে সেগুলো কিন্তু ছাড়তে হবে। এছাড়া কার্বোহাইড্রেট রিচ খাবারও যেমন কম করতে হবে, এবং হাই প্রোটিন ডায়েট, যেহেতু ওনার এজ হয়েছে, কাজে হাই প্রোটিন ডায়েট মানে রেড মিট, স্পেশালি রেড মিটের কথা বলি, সেগুলো কিন্তু উনি অ্যাভয়েড করবেন, এবং ফ্রাইড ফুড অ্যাভয়েড করবেন যাতে কোলেস্টেরল লেভেলটা না বাড়ে। কারণ বন্ধু বলছিলেন না লিভার ফাংশন টেস্ট, তার সাথে এগুলো তো রিলেটেড, লিপিড প্রোফাইল।
আমাদের শুধুমাত্র এই যে দর্শক ফোন করেছিলেন তিনি নন, এই মুহূর্তে যারা সুগার এফেক্টেড তারা প্রত্যেকেই কিন্তু এই অ্যাডভাইস মেনে চললে ভালো থাকবেন। ডক্টর চ্যাটার্জি, লাইফস্টাইল মডিফিকেশন এটা সব অসুখের ক্ষেত্রেই বলা হয়, হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও বলা হয়, ফ্যাটি লিভারের ক্ষেত্রেও বলা হচ্ছে, সমস্ত কিছুর ক্ষেত্রে। এই লাইফস্টাইল মডিফিকেশন বলতে কি বোঝাতে চাইছেন এই মুহূর্তে? কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে করোনা আমাদের জীবনে সবকিছু ঘেটে দিয়েছে। রাত জাগা, দেরিতে ঘুম থেকে ওঠা, বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম, ফলে আমার হাতে বাড়িতেই রয়েছি, এই কাজটা পরে করে নেব, এইভাবে অনেকটা সময় ঘেটে গেছে। আপনি কি বলবেন এটাকে কিভাবে মডিফাই করা উচিত? খুব সহজ ভাষায় বলতে গেলে লাইফস্টাইল মডিফিকেশন বলতে আপনার বোঝানো হয়, যেমন ম্যাডাম বললেন, এক্সারসাইজ রেগুলারলি করা, খাবারে নিয়ন্ত্রণ রাখা, অতিরিক্ত না খাওয়া এবং মাদক জাতীয় দ্রব্য বর্জন করা। এবার করোনা পরিস্থিতিতে বা করোনা পরবর্তী পরিস্থিতিতে যদি আমরা দেখি, অনেকেই এক্সারসাইজ করতে পারছেন না, দীর্ঘদিন জিম বন্ধ ছিল, অনেকে জিমে যেতে পারছেন না, করোনার ভয়ে অনেকে মর্নিং ওয়াক করতে পারছেন না, তাদের জন্য আমাদের কিছু অল্টারনেট উপায় প্রয়োজন। যেমন বাড়ির ছাদে হাঁটতে পারেন, সবার নিজস্ব বাড়ি না থাকলেও ফ্ল্যাট বাড়ির ছাদে হাঁটতে পারেন। কারোর বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে বা ঝিল থাকে চারদিকে জল না জমে যায়, তার চারদিকে পাড় ধরে তিনি বেশ কয়েক পাক হাঁটতে পারেন। দিনে অন্তত 30 মিনিট এমন স্পিডে হাঁটুন যাতে পাশের কোনো লোক যদি হেঁটে যায় তার সাথে কথা বলতে অসুবিধা হয়। এটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং। এটা 25 থেকে 30 মিনিট করলে দেখা গেছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী হয়। তার সাথে খাবারের ক্ষেত্রে, যেহেতু অনেকেই আমরা এখন বসে বসে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি, আগে হয়তো অনেক বেশি হাঁটাচলা করে বা দৌড়ঝাঁপ করে কাজ করতাম, আমাদের খাবারের পরিমাণটা এখন আর নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা পড়েছে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রয়োজন। খুব সহজভাবে বলতে গেলে আমরা যদি আমাদের ক্যালোরি 80% রাখি, 20% কমাই, অর্থাৎ আমরা ধরুন 8টা বিস্কুট খেলে পেট ভরে যায়, আমরা 10টা বিস্কুট খেলে পেট ভরে যায়, তার জায়গায় 8টা খেয়ে থামছি, বাকিটা আমরা কম ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি, যেমন মুড়ি, শসা, পেয়ারা, পেঁপে, এইভাবে যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের কিন্তু বেশ কিছুটা সাহায্য ওখানে নিশ্চয়ই হবে। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা এগুলোকেই বোঝাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন একজন দর্শক, চলে যাব সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি নিউ আলিপুর থেকে সঈদ হালদার বলছি। বলুন। এই যে আপনারা বলছেন সবসময় মাস্ক পরে থাকতে, এই যে মাস্ক পরা থাকার জন্য আমরা যেটা ফেলছি, যে প্রশ্বাসটা ফেলছি কার্বন ডাই অক্সাইড, ওটাকেই আবার মাস্কের মধ্যে থেকে টেনে নিচ্ছি, তো এতে কি আমাদের শরীরের কোনো ক্ষতি হতে পারে না? এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। ডক্টর দেমিত্রকে বলবেন। না, সেটার একটা ব্যাপার আছে, কারণ মাস্কটা আমরা বলি যে সবসময় পরবেন, ঠিক কথা, কিন্তু মাস্ক এই যে কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে তার একটা ভেপোরাইজড হয়ে যাচ্ছে, ওখানে একটা লেয়ার তৈরি করছে, যার জন্য ওই যে আজকাল একটা ভাইরাসের কথা আসছে না, ফাঙ্গাল ইনফেকশন, এই ফাঙ্গাল ইনফেকশনের উৎপত্তি কিন্তু সেখান থেকেই। যার জন্য বলি ভাইরাসটাকে রিমুভ করতে তো হবে, নিজেকে সুস্থ রাখতে হবে এবং ফ্রিকোয়েন্ট আপনার মাস্ক চেঞ্জ করতে হবে। ওই একই মাস্ক অনেক দিন ধরে যদি পরেন তাহলে হবে কি, কার্বন ডাই অক্সাইড যেটা বেরোচ্ছে সে কিন্তু সেই মাস্কের ওখানে একটা লেয়ার তৈরি করে দেয়, আর সেই লেয়ারটাই কিন্তু রিভার্স হয়ে আমাদের ফাঙ্গাল ইনফেকশন করছে, যার জন্য আজকাল মিউকোরমাইকোসিস ফাঙ্গালটা এসছে। লোকের একটা ধারণা যে ওই অক্সিজেন সিলিন্ডারের সাথে যে টিউবটা লাগানো থাকে সেই টিউবটা পরিষ্কার হয় না, এবং সেই টিউব এবং ওই যে বটলটা থাকে, বটলের জলটা বোধহয় ভালো দেওয়া হয় না, যদিও উচিত হচ্ছে সবসময় ডিস্টিল ওয়াটার দেওয়া, সেটা আমাদের করা হয় না, কারণ যারা সাপ্লাই করে তারা যে কোনো জল একটা দিয়ে দিল, সেটা একটা ভুল, মানে অন্যায় একটা। কিন্তু সে টিউব থেকে আসছে না, মেইনলি কিন্তু আসে হচ্ছে ওই ইয়ের থেকে, মাস্কের থেকে। মাস্কের ওখানে একটা লেয়ার তৈরি হচ্ছে, যার জন্য ওই ফাঙ্গাসটা ওখানে গ্রো করছে, এবং ফাঙ্গাসটা মারাত্মক ভিরুলেন্ট। আর এটা মজার কথা হলো, ওটা কিন্তু দুটো নাকে হয় না, যে কোনো নাকের একটাতে হবে, এবং যেটা হচ্ছে, এবং তখন তার এটা কি হবে, কমপ্লেন হচ্ছে নাক দিয়ে জল পড়ছে, সর্দি, নাক বন্ধ, আর রক্ত পড়ছে, এবং সেটা এত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে, সেটা 7 দিনের মধ্যেই
নাক তো গেল, নাকের সাথে তালু গেল, তালুর সাথে গাল গেল এবং চোখ নষ্ট। ঠিক, আমরা মিউকর নিয়ে এর আগেও বেশ কিছু অ্যাডভাইস শুনেছি, কিন্তু মাস্কের কথা এটা যেটা বললেন আপনি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ভীষণ বর্ষাকাল এবং এই যে আমরা রেগুলার যদি মাস্ক না চেঞ্জ করি সেখান থেকেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার হচ্ছে। একটা বড় চান্স রয়েছে। ডক্টর চ্যাটার্জি, আপনার কাছে আসবো যে এই মুহূর্তে লিভারের যে ক্যান্সারের কথা বলা হচ্ছে আমাদের এখানে পরিসংখ্যান কত, এবং সেক্ষেত্রে এটা কি জেনেটিক? বেশ, দেখুন, আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর প্রথমে দেব। কিছু ক্ষেত্রে এটা জেনেটিক, সব ক্ষেত্রে নয়। আর বাকি ক্ষেত্রগুলোয় কারোর হেপাটাইটিস বি ভাইরাস থাকে, কারো হেপাটাইটিস সি ভাইরাস থাকে, কারো হয়তো দীর্ঘদিন সুগার থাকার থেকে সিরোসিস হয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় লিভার ক্যান্সার হয়, অর্থাৎ হেপাটোসেলুলার কার্সিনোমা হয়। এটা মূলত দেখা যায় পুরুষ মানুষদের ক্ষেত্রে, অর্থাৎ 4 জন পুরুষদের ক্ষেত্রে লিভার ক্যান্সার পাওয়া গেলে একজন মহিলার ক্ষেত্রে লিভারের ক্যান্সার পাওয়া যায়। আর পরিসংখ্যান হিসেবে যদি দেখা হয় তাহলে ভারতবর্ষে দেখা গেছে প্রতি 1 লক্ষ লোকের মধ্যে যদি প্রত্যেক বছর খোঁজা হয় হয়তো 6 থেকে 7 জন, এবং কেউ কেউ দেখেছেন 2 জনের লিভার ক্যান্সার পাওয়া যেতে পারে। আমাদের এখানের এই পরিসংখ্যান এবং এই মানে সেক্ষেত্রে মানে লিভার ট্রান্সপ্লান্টেশনের কথাটা আমরা শুনেছি, সেক্ষেত্রে কোন সময় প্রয়োজন হয়? বেশ, দেখুন, লিভার ট্রান্সপ্লান্টেশন সাধারণত 3টে ক্ষেত্রে প্রয়োজনীয় হয়। প্রথম ক্ষেত্র যেটা আমরা সবাই স্বাভাবিকভাবে জেনে থাকি, অর্থাৎ লিভারটা যদি ভালো করে কাজ না করে, অর্থাৎ সিরোসিস হয়, ডিকম্পেনসেশনস হয়। কারোর যদি বারবার রক্ত বমি বা নরম কালো পায়খানা হয়, বা পেটে জল আসতে থাকে, বা অজ্ঞান হয়ে যেতে থাকেন হেপাটিক এনসেফালোপ্যাথির জন্য, বা জন্ডিস হয়, বা অ্যাকিউট লিভার ফেলিয়ার হয়, সেই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজনীয় হয়। দ্বিতীয় ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজনীয় হয় বেশ কিছু লিভারের ক্যান্সার থাকা রোগীদের ক্ষেত্রে, যার ক্ষেত্রে হয়তো আগে থেকে সিরোসিস আছে, বা লিভারের ক্যান্সারটা এতটাই বড় যে ক্ষেত্রে পুরো লিভারটাই কেটে বাদ দিতে হবে, যে অংশটা রাখা সম্ভব হবে ক্যান্সার ছাড়া সেটা ওনার জন্য যথেষ্ট হবে না। আর তৃতীয় আরেকটা ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়, যেটা কিছু মেটাবলিক ডিজিজেস, যেমন যে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমাদের শরীরে এমন কিছু জিন নিয়েই আমরা জন্মাই, বেশ কিছু বাজে জিনিস আমাদের শরীরে জমতে থাকে, বা কিছু ভালো জিনিস তার একটা ধাপ শরীর বাজে মানে শরীরের একটা মেটাবলিজম একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, তারপর আর এগোচ্ছে না। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজনীয় হয়। তবে সিংহভাগ ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট হয় এক কথায় যদি কারো ডিকম্পেনসেটেড সিরোসিস থাকে তাদের। আমাদের এখানে মানে আমাদের এই শহর তথা পশ্চিমবঙ্গে এখানে ইনফ্রাস্ট্রাকচার কিরকম লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য? করা অসম্ভব নয়, করা সম্ভব। আমাদের এখানে বহু সংখ্যায় লিভার ট্রান্সপ্লান্ট প্রত্যেক বছর হয় না, কথাটা ঠিক। বাকি দেশের তুলনায়, দেশের বাকি অঞ্চলের তুলনায় আমরা এই ব্যাপারে খুব এগিয়ে নেই, এই কথাটাও ঠিক, কিন্তু আমরা চেষ্টা চলছে, এমন না যে চেষ্টা চলছে না। তো সেক্ষেত্রে বোধহয় যাতে লিভার ওই পর্যায়ে না গিয়ে পৌঁছয় সেটাই আমাদের সেটা আমাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ডক্টর দে মিত্র, আপনার কাছে আসবো যে মাস্ক নিয়ে যেটা আপনি বললেন যে এই মুহূর্তে বর্ষাকালে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা অনেকেই না জেনেই ভুলটা করে ফেলি যে এক মাস্ক প্রতিদিন ব্যবহার করছি এবং সেখান থেকে করোনা আটকানোর জন্য তার বদলে অন্য অসুখকে ডেকে নিয়ে আসছি। তো এই পদ্ধতিটাকে আপনি কি বলবেন, মানে কিভাবে করা উচিত? একটা মাস্ক একদিন ব্যবহার করে ফেলে দেওয়া উচিত না, একটা মাস্ক 3 দিন। 3 দিন যদি ব্যবহার করি তারপর কিন্তু ফেলে দেয়। অনেক আবার করে কি ওটা ধুয়ে নিয়ে আবার পরে, সেটা কিন্তু আর একটা ক্ষতিকর। কারণ যে লেয়ারটা তৈরি হচ্ছে সে সাবানে যাবে না, সে তো ভাইরাস ইনভাইট করে নিয়ে আসবে। আর একটা মজার কথা হচ্ছে এই ভাইরাসের যেটা হয়, মানে এমনি তো বললাম যে যেগুলো ডিস্ট্রাকশনটা হচ্ছে, পারভার্টেড একটা স্মেল হয়, যেটা করোনার অন্য টাইমে অন্য তাদের যেমন স্বাদ গন্ধ নষ্ট হয়ে গেল, খিদে নষ্ট হয়ে গেল, কিন্তু এরকম পারভার্টেড স্মেল কিন্তু একমাত্র মিউকোরমাইকোসিস এফেক্টেড পেশেন্টদের হয়। যেমন সে ধরুন ইলিশ মাছ খাচ্ছে, কিন্তু সে গন্ধটা কি পাচ্ছে? নর্দমার পচা পাকের গন্ধ। মানে এটা একটা সিম্পটমস হিসেবে সে দেখবে। হ্যাঁ, যে পেশেন্ট আসছে তারা এই কথা বলছে, ইস ডাক্তার কিচ্ছু মুখে দিতে পারি না। এই সেদিন দুটো জিনিসের দিকে প্রচন্ড ভাবে খেয়াল রাখা উচিত। একটা হচ্ছে যে করোনা হলে গন্ধ থাকছে না, আর মিউকার হলে যে কোনো রিয়েল গন্ধটা সেটা অন্য গন্ধে ট্রান্সফার হয়ে একদম পারভার্টেড স্মেল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে। তার সাথে এমনি জ্বর বা বডি এক, অ্যাবডোমিনাল পেইন, মাসেল ক্র্যাম্প,
এগুলো তো হবে। আর একটা হয় মাসেল উইকনেস, যেমন আমরা যে চলাফেরা করতে পারি সুন্দরভাবে, তা কিসের জন্য? ইনভলন্টারি ওয়েতে আমাদের মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা হয়, সেই জন্য তো। কিন্তু করোনাতে কি হয়, সেম মাইক্রোভাস্কুলার ড্যামেজ হচ্ছে, অক্সিজেন যাচ্ছে না, টিস্যু ড্যামেজ হচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে, মাসেল ফাইবারস নষ্ট হয়ে যাচ্ছে। তখন সে মাসেলের কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা হ্যাম্পার হচ্ছে, যার জন্য পেশেন্টটা ঠিকমতো হাঁটতে পারে না। তখন কিন্তু পেশেন্ট কমপ্লেন করে, আমি না হাঁটতে পারি না, ভীষণ দুর্বল লাগে। কারণটা তাই। আমরা কারণগুলো জানলাম এবং সেখান থেকে রিকভারির রাস্তাটা ডক্টর চ্যাটার্জি, কারণ এটা আফটার এফেক্ট হিসাবে অনেকেই বলেন, রিকভারির রাস্তাটা কি? করোনা থেকে, করোনা হওয়ার পরে দেখা গেছে আনফরচুনেটলি প্রত্যেকেই রিকভার করেন, একইভাবে রিকভার করেন তা নয়। বেশিরভাগ মানুষ যেমন খুব তাড়াতাড়ি রিকভার করেন, কারোর ক্ষেত্রে বেশ কয়েক মাস লেগে যায়। এবং আমরা এটাও দেখতে পেয়েছি গত কয়েক মাসে এবং বছরে যে বেশ কিছু মানুষের একাধিকবার করোনা হতে থাকে। তো এখান থেকে রিকভারির উপায় হচ্ছে সময় খাওয়া, নিজের ইমিউনিটিকে উইক করতে না দিলে খাবারটা খেতে হবেই, ঘুমের টাইমটা ঠিক রাখতে হবেই। যদি কোনো ওষুধ কোনো ডাক্তারবাবু খেতে বলেন, যেমন ধরুন সুগার থাকলে ওষুধ খেতে হবে, সিওপিডি থাকলে ইনহেলার নিতে হবে, এই জাতীয়, সেটাকে নিয়ম মেনে করতেই হবে। কিছু কিছু রোগের ক্ষেত্রে, যেমন ধরুন কারো যদি ডায়াবেটিস থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, বা কারো যদি অর্গান ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, ইমিউনোসাপ্রেশন পান, বা কেউ স্টেরয়েড পান বহু বছর ধরে, তাদের ক্ষেত্রে সাবধানতা আরও বেশি করে অবলম্বন করতে হবে। মাস্কগুলো যেমন আমরা ব্যবহারও করব, সঠিক সময় সেটাকে ত্যাগও করতে হবে আমাদেরকে। হ্যান্ড রাবটা ঠিক করে ব্যবহার করা, হাতে ঢেলেই সাথে সাথে হাতটা ঘষে নিয়ে দৌড় না দেওয়া, খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধোয়া, এই জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করলে আমরা বোধহয় সাবধানভাবে ভালোভাবেই থাকবো। ঠিক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। খুব ছোট্ট করে কি বলবেন দর্শকদের জন্য? না, আমার কিন্তু মনে হয় ডাক্তার বন্ধু যেটা বললেন, যে আমাদের লাইফস্টাইলটা যদি ঠিক মতো চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু রিকভারটা অনেক ভালো হবে। সেখানে উনি যেমন বলেছেন, যেমন ওয়াকিং, যেটা আমিও একটা অ্যাড করতে চাই, যে তখন কিন্তু আফটার কোভিড ইনফেকশন কিন্তু স্ট্রেনাস ফিজিক্যাল ওয়ার্ক করা উচিত না, অন্তত 6 মাস, এবং প্লেন্টি ফ্রুট জুস, প্লেন্টি ওয়াটার, আর তার সাথে সাথে হচ্ছে প্লেন্টি সবজি, ভেজিটেবলস আর কি। কিন্তু রেড মিটটা অ্যাভয়েড করা উচিত। কেন? কিডনিটার উপরে এফেক্ট যাতে না পড়ে। ডক্টর চ্যাটার্জি, শেষ মুহূর্তে দর্শক বন্ধুদের কি বলবেন? দেখুন, আমাদের প্রত্যেকেই, আপনার প্রত্যেকেরই করোনা হওয়ার সম্ভাবনা সমান। ভ্যাকসিন নিলেই আমরা প্রোটেক্টেড, ভ্যাকসিন নিলেই আমাদের মাস্ক নামিয়ে আমরা কথা বলতে পারবো, ঘুরে বেড়াতে পারবো, এমন ব্যাপার নয়। সাবধানতা অবলম্বন করুন আর কয়েকটা মাস, তারপরেই আশা করি আমাদের আবার কাউকেই আর মাস্ক বা স্যানিটাইজার এত ঘন ঘন ব্যবহার করতে হবে না। ঠিক, আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যারা শুনলেন তারা বুঝতেই পারলেন যে কি কি করণীয় নয়। সব কিছুর মূলে একটাই শব্দ উঠে এলো, লাইফস্টাইল মডিফিকেশন। সুতরাং সেই দিকে নজর দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।